আমি প্রথমে যদি আলোচনা করি যে একজন ইউনিয়ন সমাজকর্মীর মূলত কাজ কি থাকে, এটা একবারে এ টু জেড আলোচনা করার চেষ্টা করব। একটু মনোযোগ দিয়ে সবাই পড়বেন। এটা মানে খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস যে এই ইউনিয়ন সমাজকর্মী পদটি সম্পূর্ণ রাজস্বভুক্ত একটি পদ। যাতায়াতের জন্য আপনি টাকা পাবেন, আর এটা যেহেতু রাজস্ব খাতভুক্ত, এটাতে আপনি এককালীন একটা বিশাল অ্যামাউন্ট পাবেন। সো বঙ্গবন্ধু সম্পর্কে এখানে প্রশ্ন আসে, বঙ্গবন্ধু সম্পর্কে আপনার একটা প্রশ্ন কমন অবশ্যই পাবেন, এটা পড়তে হবে। কত নভেম্বর? 4 নভেম্বর আমাদের সংবিধান দিবস হিসেবে বলা হয়ে থাকে। সমাজসেবা অধিদপ্তরের একজন ইউনিয়ন সমাজকর্মী সরকারি বেতন স্কেল 16তম গ্রেডে তার কর্মজীবন শুরু করেন। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, বিদ্যাবাড়ি থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি শাওন মোস্তফা। আপনাদের সাথে মূলত আমি আজকে এসেছি ইউনিয়ন সমাজকর্মী পদে, যেটা বৃহৎ একটা নিয়োগ বিজ্ঞপ্তি এসেছে। এই বিজ্ঞপ্তি থেকে আপনাদের যত জানা অজানা প্রশ্ন জিজ্ঞাসা এই বিষয় লাইভ নিয়ে মূলত, আর পাশাপাশি আপনারা কোন কোন ব্যাপার থেকে ইউনিয়ন যে সমাজকর্মী আছে কোন কোন কাজগুলো সেখানে হবে, এখানে আপনি যদি নিয়োগ পান একজন কর্মকর্তা হিসেবে, একজন কর্মী হিসেবে আপনার কোন কোন কাজগুলো করতে হবে সেই বিষয়ক আলোচনাগুলো করব। এর পাশাপাশি আপনাদের ইউনিয়ন সমাজকর্মী সম্পর্কিত যদি কোনো জিজ্ঞাসা থাকে সেগুলো নিয়ে আলোচনা করব। যাই হোক, আমাদের যে আলোচনা যে ইউনিয়ন সমাজকর্মী যেটা সমাজসেবা অধিদপ্তর থেকে মূলত নিয়োগ দিয়ে থাকবে, প্রায় 209 জন বা যে একটা পোস্ট আছে, এখানে বৃহৎ একটা পোস্ট, এবং নিয়োগ হতে হতে হয়তো আর সেটা বৃদ্ধি পাবে, অনেকগুলো হওয়ার সম্ভাবনা আছে, 300-র মতো হওয়ার সম্ভাবনা আছে। একেবারে 16তম গ্রেডের খুব সহজ পদ্ধতিতে বলা যায় একটা প্রাইমারি বা এনটিআরসি রিলেটেড যে পড়াগুলো আছে, এই পড়াগুলো যদি আপনি মেকআপ করতে পারেন তাহলেই কিন্তু আপনি এই জবটাতে খুব সহজে সুইচ করতে পারবেন। এবং ইউনিয়ন সমাজকর্মী পদটার আরও একটা সবচেয়ে ভালো দিক হচ্ছে যে এখানে আপনি নির্দিষ্ট কোনো ডিউটির কোনো সীমারেখা না থাকার কারণে আপনি সহজেই কিন্তু সাংসারিক কাজকর্ম করার পরেও ইউনিয়ন সমাজকর্মী হিসেবে ভালো একটা দায়িত্ব পালন করতে পারবেন। অর্থাৎ প্রাইমারি বা এনটিআরসির মতো আপনাকে নির্দিষ্ট একটা দায়িত্ব কিন্তু সেখানে বা ডিউটির সময়ের একটা ব্যাপার আছে, কিন্তু এটাতে কোনো নির্দিষ্ট ডিউটি সীমা কিন্তু ডিউরেশন নেই। সো এই পদে যদি আপনি আসীন হতে পারেন, একটা লাক্সারিয়াস পেশার পাশাপাশি আপনি সাংসারিক সকল কাজকর্ম কিন্তু একসাথে করতে পারবেন। যাক, আমি শাওন মোস্তফা বলছি, মোটামুটি আমাকে সবাই চেনেন। প্রথমত যেটা বলছি যে ইউনিয়ন সমাজকর্মী হিসেবে কাজগুলো কি কি থাকে এইটা আপনাদের জানা দরকার। অনেকেই কিন্তু ব্যাপারটা জানেন না, আবেদন করেছেন বা আবেদন করবেন আগামী 16 তারিখ পর্যন্ত আবেদন করবেন, করার পরে অনেকেই জানেন না যে আসলে ইউনিয়ন সমাজকর্মী হিসেবে আপনি নিয়োগ পাওয়ার পরে আপনি কোন কোন কাজগুলো করবেন, সেই কাজগুলোকেই বা কি কি কাজগুলো করবেন সেগুলো আমার আজকে কাজ আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার জন্য, এবং এটা দেখে এবং এটা বুঝে তারপরে আপনি সিদ্ধান্ত নেবেন যে আপনি সেখানে অ্যাপ্লাই করবেন কি না। আশা করি ক্লিয়ার। তাহলে আমি প্রথমে যদি আলোচনা করি যে একজন ইউনিয়ন সমাজকর্মীর মূলত কাজ কি থাকে, এটা একবারে এ টু জেড আলোচনা করার চেষ্টা করব। একটু মনোযোগ দিয়ে সবাই পড়বেন, পাশাপাশি কমেন্ট করার চেষ্টা করবেন কোনো জিজ্ঞাসা থাকলে, এবং সবাই শেয়ার করে রাখতে পারেন, ভবিষ্যতে এটা আপনার জন্য আবার কাজে লাগতে পারে, কারণ অনেকগুলো সোর্স থেকে এগুলো নেওয়া। সুতরাং আপনারা এখান থেকে যারা নিয়োগ পাবেন তারা তাদের কাজগুলো সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন। এখন আসেন দেখি ইউনিয়ন সমাজকর্মীর কাজ কি। একজন ইউনিয়ন সমাজকর্মী যখন নিয়োগ পাবে মূলত তার কাজ কি থাকবে এটা নিয়ে একটু আলোচনা করব। ইউনিয়ন সমাজকর্মী পদটি সমাজসেবা অধিদপ্তরের একদম মাঠ পর্যায়ের কাজ বাস্তবায়ন করে থাকে। অর্থাৎ সমাজসেবা অধিদপ্তর যেটা আছে তার একেবারে মাঠ পর্যায়ের কাজটা সম্পাদন করে থাকে ইউনিয়ন সমাজকর্মী। এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সেবামূলক একটি কাজ। দপ্তরের কার্যক্রম পরিচালনা করা থেকে শুরু করে একদম মাঠ পর্যায়ে জনগণকে বিভিন্ন সামাজিক ও আর্থিক সেবা প্রদান করা মূলত এর কাজ। তারপরেও এটাকে জাস্টিফাই করা বা ক্ল্যারিফাই করা বা এটাকে আর কি কি কাজগুলো থাকে সেগুলো আমি পয়েন্ট আকারে আপনাদের সামনে আলোচনা করার চেষ্টা করব। সো এটা মূলত আমরা যদি প্রাথমিকভাবে বলি যে একবারে মাঠ পর্যায়ে সমাজসেবা অধিদপ্তরের একেবারে মাঠ পর্যায়ে যে কাজটা আছে সেটাই হচ্ছে ইউনিয়ন সমাজকর্মী। আর ইউনিয়ন সমাজকর্মী অত্যন্ত গুরুত্বপূর্ণ কার্যাবলী সম্পাদন করে থাকে ইউনিয়ন পরিষদের আপনাদের যদি বলি এই সমাজসেবা অধিদপ্তরের। এটা লাস্ট ডেট হচ্ছে 16 তারিখ, 16 জুলাই পর্যন্ত আপনি আবেদন করতে পারবেন, এরপর আবেদন করতে পারবেন না। ঠিক আছে, তো এরপর আমরা যদি দেখি মূলত মূল আলোচনা যে সমাজকর্মী হিসেবে একজন ইউনিয়ন সমাজকর্মী হিসেবে আপনার কাজের পরিধিগুলো কি কি হতে পারে। ঠিক আছে, আপনার কাজের পরিধিগুলো কি কি হতে পারে একজন ইউনিয়ন সমাজকর্মী হিসেবে, এটা একটু দেখার চেষ্টা করি আমরা। 1 নম্বরে যদি আমরা বলি যে সমাজসেবা অধিদপ্তরের বিভিন্ন সেবা কার্যক্রম মাঠ পর্যায়ে বিস্তার ও বাস্তবায়ন করা। অর্থাৎ সমাজসেবা অধিদপ্তর থেকে যে সকল নির্দেশনা আপনার জন্য আসবে এই সকল নির্দেশনাকে সঠিকভাবে পরিচালনা করা হচ্ছে ইউনিয়ন সমাজকর্মীর প্রথম কাজ। যে ইউনিয়ন সমাজকর্মী হচ্ছে 16তম একটা গ্রেডের জব। এরপর যদি আমরা বলি যে 2 নম্বরে মাঠ পর্যায়ের স্থানীয় জনগণের সাথে অধিদপ্তরের সমন্বয় সাধন করা। অর্থাৎ যে সকল আমাদের গ্রামীণ যে জনগণগুলো আছে এই গ্রামীণ জনগণের সাথে
সমাজসেবা অধিদপ্তরের মধ্যে একটা সমন্বয় সাধন করা হচ্ছে ইউনিয়ন সমাজকর্মীর একটা গুরুত্বপূর্ণ কাজ। 3 নম্বরে যদি আমরা দেখি যে পল্লী সমাজ সেবা কার্যক্রম, পল্লী মাতৃকেন্দ্রিক কার্যক্রম, এসিড দগ্ধ জনগণের পুনর্বাসন কার্যক্রম ইত্যাদি পরিচালনা করা। অর্থাৎ এরা কিন্তু কি করতে পারবে, পল্লী সমাজ সেবার যে সকল কাজগুলো আছে সেগুলো তারা সম্পাদন করবে। পল্লী মাতৃকেন্দ্রিক কার্যক্রমগুলো যেগুলো আমরা বলি পুষ্টিতে মা যারা মূলত গর্ভবতী মা আছেন তাদেরকে সেবাদান করার জন্য তারা কাজ করে থাকবেন। এসিড দগ্ধ জনগণের পুনর্বাসনের জন্য তারা কাজ করে থাকবেন। জি, আমরা আমাদের নতুন আরেকটা ব্যাচ চালু হয়ে গেছে, সমস্যা নেই, আপনারা 2 নম্বর ব্যাচে ভর্তি হতে পারেন। তাহলে 3 নম্বরে তিনি মাতৃ সম্পর্কিত সবগুলো কাজ নিয়ে ইউনিয়ন সমাজকর্মী যেটা আমরা বলি সেটা কাজ করে থাকে। এরপর যদি আমরা দেখি যে মুক্তিযোদ্ধা ভাতা প্রদানের কাজ পরিচালনা করা, অর্থাৎ মুক্তিযোদ্ধাদেরকে যে ভাতা দেওয়া হয় এই মুক্তিযোদ্ধাদের ভাতাদের কাজ দেওয়ার কাজটাও মূলত ইউনিয়ন সমাজকর্মী করে থাকে। যেহেতু সমাজসেবা অধিদপ্তরের এটা অধীনে আছে, সুতরাং সমাজসেবা অধিদপ্তর যেহেতু মুক্তিযোদ্ধাদের নিয়ে কাজ করেন, সো মুক্তিযোদ্ধাদের ভাতা নিয়েও কাজ করে থাকেন ইউনিয়ন সমাজকর্মী। তারপর যদি আমরা দেখি সদর উপজেলা হাসপাতালের সমাজসেবা অধিদপ্তরের শাখাগুলোর কাজ পরিচালনায় সহযোগিতা করে। কি করে? সদর উপজেলা থেকে শুরু করে হাসপাতাল যেগুলো আছে, সমাজসেবা অধিদপ্তরের যেগুলো শাখা আছে সদর উপজেলার মধ্যে, এই সদর উপজেলার সমাজসেবা অধিদপ্তরের শাখাগুলোর মূলত নিয়ে কাজ করে কারা? ইউনিয়ন সমাজকর্মী যারা হবেন, আপনারা যারা নিয়োগ পাবেন তারা এটা কাজ করে থাকবেন। তারপর যদি বলি নারী শিক্ষা, শিক্ষা, স্বাস্থ্য, নারীর ক্ষমতায়ন, শিশু অধিকার ইত্যাদি বিষয়ে জনসচেতনতা তৈরি করে থাকে ইউনিয়ন সমাজকর্মীরা। কিসে কিসে? শিক্ষা, স্বাস্থ্য, নারীর ক্ষমতায়ন সকল ব্যাপার নিয়ে মূলত ইউনিয়ন সমাজকর্মীরা কাজ করে থাকেন। এছাড়াও তারা কি করেন? শিশু অধিকার নিয়েও তারা কাজ করে থাকেন ইউনিয়ন সমাজকর্মীরা। এখন আবার বলে রাখি, ইউনিয়ন সমাজকর্মী কিন্তু 16তম গ্রেডের একটা জব, ঠিক আছে, কিন্তু গ্রাম থেকে বা নিজ এলাকা থেকে ভালোভাবে করার জন্য একটা লাক্সারিয়াস পেশা হচ্ছে ইউনিয়ন সমাজকর্মী। আপনারা চাইলে সেখানে কিন্তু খুব সংক্ষিপ্ত সিলেবাসে পড়াশোনা করে সেই জবটা পেয়ে যেতে পারেন। অর্থাৎ ইউনিয়ন সমাজকর্মী জবটার জন্য সিলেবাস একেবারে সংক্ষিপ্ত, খুব সংক্ষিপ্তভাবে আপনারা পড়ে কিন্তু এই জবটা কনফার্ম করতে পারেন, ঠিক আছে। আমি পরবর্তীতে আপনারা মনে হয় জানেন যে রফিক স্যার আপনাদের সিলেবাস সম্পর্কিত সবগুলো ব্যাপার দিয়ে বিস্তারিত আলোচনা করেছেন। সো ওইখানে আপনারা জানেন যে কতটুকু পড়তে হবে মূলত। এরপর আমরা যদি আসি যে আবার যদি আলোচনা করি যে ইউনিয়ন সমাজকর্মী হচ্ছেন সমাজসেবা অধিদপ্তরে একেবারে মাঠ পর্যায়ের কর্মী, এটা অলরেডি আমরা আলোচনা করে দিয়েছি যে কোন কোন ব্যাপারগুলো নিয়ে তারা কাজ করে। মূলত 8 থেকে 9টা দায়িত্ব পালন করে থাকে ইউনিয়ন সমাজকর্মী। 8 থেকে 9টা দায়িত্ব পালন করে থাকে ইউনিয়ন সমাজকর্মীরা। এখন আপনাদের আরও কিছু কিছু জানার বিষয় থাকে যে ইউনিয়ন সমাজকর্মীর বেতন কত, সব মিলিয়ে কত টাকা পাবে, এরপর হচ্ছে তাদের কোন কোন আনুতোষিকগুলো পাবে, এই ব্যাপারগুলো নিয়ে আপনাদের জানার কিন্তু অনেক কিছু থাকে যেগুলো ইতিপূর্বে আপনারা জানেন না। তো ওইটা নিয়েও একটু আলোচনা করার চেষ্টা করব যে ইউনিয়ন সমাজকর্মীদের মূলত মূল বেতন কত বা ইউনিয়ন সমাজকর্মী হিসেবে তারা কত টাকা বেতন পাবেন এবং সর্বমোট তারা কত টাকা বেতন পাবেন। যেহেতু এটি সম্পূর্ণ সরকারি এবং রাজস্ব খাতভুক্ত, সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে ইউনিয়ন সমাজকর্মী পদটা হচ্ছে আপনাদের রাজস্ব খাতভুক্ত। অর্থাৎ আপনারা দেখতেছেন সাম্প্রতিক সময়ে সার্বজনীন পেনশনের কথা কিন্তু বলা আছে, তাই না? সার্বজনীন পেনশনের কথা বলা আছে, যেটা মূলত রাজস্ব খাত ছাড়া বাকি সবাই সার্বজনীন পেনশনের মধ্যে এই বছরে যুক্ত হতে হবে। বাট এটা মানে খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস যে এই ইউনিয়ন সমাজকর্মী পদটি সম্পূর্ণ রাজস্বভুক্ত একটি পদ। অর্থাৎ আপনারা যারা এটাতে নিয়োগ পাবেন আপনাদের কিন্তু পেনশন যাবে না, আপনাদের পেনশন থাকবে, মানে আপনারা পেনশন পাবেন এই পদটা থেকে। সো এটা এই হিসেবেও আমি বলতে পারি যে এখানে কিন্তু যারা নিয়োগ পাবেন তাদের জন্য এটা একটা গুরুত্বপূর্ণ মানে কি বলবো আমি সুবর্ণ একটা সুযোগ আমি মনে করতে পারি যে আপনারা যারা এখান থেকে নিয়োগ পাবেন তাদের জন্য এটা বড় একটা সুযোগ হিসেবে কাজ করবে যে ইউনিয়ন সমাজকর্মী যারা মূলত নিয়োগ পাবেন আপনারা সম্পূর্ণ রাজস্ব খাতভুক্ত এই চাকরিটাতে আপনি নিয়োগ পাবেন। এরপর যদি বলি যে তারা মূলত কি প্রকারের বেতন পায় বা কোন কোন সুবিধাগুলো পেয়ে থাকে একজন ইউনিয়ন সমাজকর্মী। ইউনিয়ন সমাজকর্মী জবে আসলে কোটা বলতে এরকম না, আপনাদের ধরাবাঁধা যে কোটাটা আছে মূলত সেটাই থাকবে, মানে যেটা এখন পর্যন্ত যেহেতু 16তম গ্রেড হিসেবে যে কোটাটা থাকার কথা সেটাই থাকবে, এছাড়া অন্য কোনো কোটা এখানে অ্যাপ্লাই হয় না। তবে মুক্তিযোদ্ধা কোটা যদি সাম্প্রতিক সময় যেটা এটা তো ওখানে অ্যাপ্লাই করাই হয় যেহেতু 16তম গ্রেড হিসেবে আছে, তারপরেও কোটা টোটা দিয়েও দেখা যায় যে কোটা থেকে যে সবাই নিয়োগ পাবে এমন কোনো কথা নেই, আর কোটা থেকে যে সবগুলোই হবে এমন কোনো কথা নেই। সুতরাং তারপরেও আশা করা যায় যে সাধারণ থেকেও ভালো একটা মানে অ্যামাউন্ট কিন্তু সেখানে চাকরি আপনারা পাবেন। সুতরাং ইউনিয়ন সমাজকর্মী হিসেবে আপনারা সেখানেও কিন্তু ভালো একটা সুবিধা পাবেন। আমরা দেখি মূলত কত
টাকা বেতন পাবে একজন ইউনিয়ন সমাজকর্মী হিসেবে। এখানে বলা আছে একজন সমাজকর্মী 16তম গ্রেডে যোগদান করে থাকেন। কততম গ্রেডে? 16তম গ্রেডে যোগদান করে থাকেন। তবে আর একটা আশার বাণী হচ্ছে যারা 16তম গ্রেডে যোগদান করবে পরে কিন্তু ফিল্ড সুপারভাইজার হওয়ার সুযোগ সুবিধা রয়েছে। অর্থাৎ প্রায় 70% আপনাদের যে বিভাগীয় কোটা, মানে যারা ইউনিয়ন সমাজকর্মী হিসেবে দায়িত্ব পালন করবেন তারা 70% কিন্তু ফিল্ড সুপারভাইজার হিসেবে চলে যেতে পারবেন, আর বাকি 30% সরাসরি নিয়োগের মাধ্যমে নেওয়া হয়। সো ওই ক্ষেত্রে যদি আমি আলোচনা করতে যাই যে তাদের মূল হচ্ছে 16তম গ্রেডে তারা যোগদান করে, তিনি যোগদানের প্রারম্ভে বা প্রাথমিকভাবে তিনি 9,300 টাকা পায়। কত? 9,300 টাকা হচ্ছে মূল বেসিক থাকে তার। এরপর যদি আমরা দেখি যে নিজ জেলা বা বাড়িতে থেকে অফিস করলেও বাড়ি ভাড়া বাবদ মূল বেতনের 45% হারে 4,500 টাকা, চিকিৎসা ভাতা বাবদ 1,500 টাকা এবং টিফিন বাবদ 300 টাকা পান। এতে মোট বেতন দাঁড়ায় 15,500 টাকা। অর্থাৎ আপনি প্রাইমারিতে যে বেতনটা পাচ্ছেন 17,000 সামথিং, এখানেও কিন্তু সেম প্রায় বেতন পাচ্ছেন। আপনি প্রাইমারিতে 13তম গ্রেড থেকে এটা পাচ্ছেন, আর এখানে আপনি পাচ্ছেন 16তম গ্রেড থেকে প্রায় সেম বেতন, আমরা বলতে পারি সেম হারে বেতন কিন্তু আপনি এখান থেকে পেয়ে থাকবেন। সো এখান থেকে তাহলে আমরা বলতেই পারি যে 15,500 টাকা আপনি সব কিছু মিলে পাবেন। আরেকটা বড় সুবিধা হচ্ছে যে আপনি বাড়ি থেকেও, মানে বাড়িতে থেকে বসে থেকেও আপনি বাড়ি ভাড়া পাচ্ছেন। ঠিক আছে, বাড়িতে বসে থেকেও আপনি বাড়ি ভাড়া বাবদ 45% আপনার বেতনের পাবেন, পাশাপাশি চিকিৎসা ভাতা পাবেন এবং অন্যান্য আপনার টিফিন ভাতার জন্য একটা টাকা আপনি পেয়ে যাবেন সেখান থেকে ইউনিয়ন সমাজকর্মী হিসেবে। সো ওই সাইডটাও আপনি মনে করতে পারেন যে আপনার জন্য ওটা ভালো একটা কাজ করবে, যে ইউনিয়ন সমাজকর্মী হিসেবে আপনি সেখানে বাড়িতে থেকে আপনার মানে কি বলবো এলাকার থেকে বা বাড়িতে থেকে এলাকায় থেকে আপনি পুরোপুরিভাবে সরকারি একটা বাড়ি ভাড়ার সুযোগ সুবিধা কিন্তু পেয়ে যাচ্ছেন। তারপরে আমরা যদি বলি যে সন্তান থাকলে 500 টাকা এবং 1,000 টাকা শিক্ষা ভাতা পাবেন। এছাড়া যাতায়াত বিল পেয়ে থাকেন, এটি রাজস্ব খাতভুক্ত পদ। একটু খেয়াল করেন যে 15,500 টাকা কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন অটোমেটিক। ঠিক আছে, 15,500 আপনি পেয়ে যাচ্ছেন এবং সন্তান যদি আপনার থাকে তাহলে সেখানে 1,000 টাকা পাবেন, যাতায়াতের জন্য আপনি টাকা পাবেন। আর এটা যেহেতু রাজস্ব খাতভুক্ত, এটাতে আপনি এককালীন একটা বিশাল অ্যামাউন্ট পাবেন। সো আশা করা যায় যে ইউনিয়ন সমাজকর্মীতে যেহেতু বড় একটা নিয়োগ আপনাদের এখানে চলে এসেছে, এই নিয়োগে যদি আপনি থাকেন তাহলে ভালো একটা অ্যামাউন্টের পাশাপাশি আপনি একটা লাইফটাকে আপনি গ্রামে একেবারে আপনার বাড়িতে থেকে আপনার মতো করে আপনি কিন্তু লিড করতে পারবেন, সেটাও আপনার জন্য কিন্তু একটা পজিটিভ সাইন। আচ্ছা, নিজ এলাকায় পোস্ট না থাকলে কি অন্য এলাকায় আপনার নিজ জেলা বা বিভাগের মধ্যে সেটা পড়তে পারে, সেটা নিয়ে আমি পরবর্তীতে আলোচনা করতেছি। এরপর আসেন যে অন্যান্য 16তম গ্রেডের চাকরির সিলেবাসের ন্যায় ইউনিয়ন সমাজকর্মী পদের পরীক্ষার সিলেবাসও মূলত 4টি বিষয়ভিত্তিক সাবজেক্টের মাধ্যমে সীমাবদ্ধ। অর্থাৎ 4টি বিষয়ভিত্তিক সাবজেক্ট অলরেডি আমাদের এটা আলোচনা করা হয়েছে যে 4টি বিষয়ভিত্তিক সাবজেক্ট হচ্ছে বাংলা, অঙ্ক, ইংরেজি এবং সাধারণ জ্ঞান। এখান থেকে আপনার 70 মার্কের একটা পরীক্ষা হবে, যেটা নিয়ে আমি পরে আলোচনা করব। বিগত সালের সমাজসেবা অধিদপ্তরের নিয়োগ পরীক্ষার প্রশ্নগুলো বিশ্লেষণ করলে দেখা যায় যে 70 নম্বরের এই পরীক্ষায় বাংলা, ইংরেজি, গণিত ও সাধারণ জ্ঞান বিষয় থেকে প্রশ্ন আসে। অর্থাৎ আপনি কিন্তু এটার জন্য স্পেশালভাবে তেমন কোনো প্রিপারেশন লাগবে না, কিন্তু সমাজ সেবা অধিদপ্তরের কিছু প্রশ্ন আছে যেগুলো অন্য কোনো পরীক্ষায় আসে না, সেই ক্ষেত্রে আপনার ওই পরীক্ষার প্রশ্নগুলোর জন্যই কিন্তু আমরা আপনাদের জন্য ব্যাচ খুলেছি এবং এই ব্যাচের মাধ্যমে আপনাদেরকে সেটা পড়ানো হবে কোনভাবে পড়লে আপনি এখানে ভালো করতে পারবেন। সো যদি কারো প্রয়োজন হয় যে মনে করতে পারেন যে এটা একটা ভালো পেশা এবং এই পেশা থেকে আপনি বাড়িতে থেকে একবারে সুন্দরভাবে আপনার দায়িত্ব পালন করতে পারবেন এবং যেটার কোনো ডিউটিতে কোনো সীমারেখা নাই, সো আপনি চাইলে বিদ্যাবাড়িতে আপনার এই সময়টাকে কাজে লাগাতে পারেন। এর বেশি আর তেমন কিছু বলা নেই। তারপর আমরা যদি দেখি যে ইউনিয়ন সমাজকর্মী পদের এমসিকিউ টাইপ লিখিত পরীক্ষার মান বন্টনগুলো কিভাবে হয় বা কতটুকু মার্কের হয় একটু আলোচনা করার চেষ্টা করব। এখানে জাস্ট মান বন্টনটা একটু আলোচনা করব যে কোন কোন মান বন্টনে আপনাদের এখানে পরীক্ষাটা হয়। মোট 70 নাম্বারের পরীক্ষা হয় এটাই, ঠিক আছে, মোট 70 নাম্বারের পরীক্ষা হয়ে থাকে ইউনিয়ন সমাজকর্মী পদে। তাহলে মোট নাম্বার হচ্ছে 70, এর মধ্যে বাংলাতে 20 নাম্বার, ইংরেজিতে 20 নাম্বার, সাধারণ জ্ঞানে 15 নাম্বার এবং গণিতে 15 নাম্বার, মোট 70 নাম্বারে আপনাদের এখানে পরীক্ষা হয়ে থাকে। আর এই 70 নাম্বার কিন্তু খুব একটা বেশি সিলেবাস অ্যানালাইসিস করতে হয় না, ছোট্ট সংক্ষিপ্ত সিলেবাসে আপনারা 70 নাম্বারের প্রিপারেশনটা কিন্তু নিতে পারবেন। সো আশা করা যায় যদি এখানে আপনারা অন্যান্য জবের প্রিপারেশন যারা নিচ্ছেন তারাও যদি এখানে ভালোভাবে অ্যাপ্লাই করতে পারেন তাহলে আপনারাও কিন্তু জবটা পেয়ে যেতে পারেন। সো ইউনিয়ন সমাজকর্মী পদ আমি বারবার বলে দিচ্ছি অন্যান্য সরকারি জবগুলো হচ্ছে একটু ভিন্ন এবং বাড়িতে থেকে আপনি আরামসে জবটা করতে পারবেন।
এখন আমি জাস্ট এখানে ইউনিয়ন সমাজকর্মী পদে যে প্রশ্ন, যে টাইপের প্রশ্নগুলো এসে থাকে আপনাদের, এরকম কয়েকটা প্রশ্ন নিয়েছি, আপনারা জাস্ট উত্তর করবেন যে কোন কোন উত্তরগুলো কি হতে পারে। প্রথম যেটা নিয়েছি, বঙ্গবন্ধুর জন্মদিন কত তারিখ। একেবারে দেখেন সহজ প্রশ্ন করেছে যে বঙ্গবন্ধুর জন্মদিন কত তারিখ। দেখি উত্তর করেন আপনারা, কে কে উত্তর করতে পারেন। এই রিলেটেড প্রশ্নগুলো কিন্তু বঙ্গবন্ধুর রিলেটেড প্রশ্ন আপনাদের ইউনিয়ন সমাজকর্মী পদে এসে থাকে, অর্থাৎ এখানে আপনি এই প্রশ্নগুলো আপনাকে উত্তর করতে হবে, খুব সহজভাবে মনে করা যায়। তবে কিছু যেহেতু এমসিকিউ লিখিত টাইপ, সুতরাং আপনাকে সিলেবাস একটু ভিন্ন আছে অন্যান্য পরীক্ষা থেকে, যেহেতু সমাজসেবা অধিদপ্তর তাদের মতো আর কি। ওকে, এক্সাম কতদিন পরে হবে? এক্সাম নিয়ে তেমন কোনো ধরাবাঁধা নিয়ম নেই, তবে মিনিমাম 3-4 মাস সময় তো আপনি পাবেন। ঠিক আছে, মিনিমাম 3-4 মাস সময় আপনি পাবেন এই এক্সামটা দেওয়ার জন্য। তাহলে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কত তারিখে বা কত তারিখে জন্মগ্রহণ করেন? এটা আপনি সবাই জানেন যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান 17 মার্চ জন্মগ্রহণ করেন 1920 সালে, তাই না? 1920 সালের 17 মার্চ তিনি জন্মগ্রহণ করেন তৎকালীন গোপালগঞ্জের টুঙ্গিপাড়া, তাই না? টুঙ্গিপাড়া গ্রামে তিনি জন্মগ্রহণ করেন। পাশাপাশি বঙ্গবন্ধুকে নিয়ে বললে আরো অনেক কিছু বলা যাবে। বঙ্গবন্ধুকে নিয়ে আরো একটা তথ্য আপনাদের পরীক্ষা আসে যে বঙ্গবন্ধু কোন নদীর তীরে জন্মগ্রহণ, বঙ্গবন্ধুর যে গ্রামটা ছিল কোন নদীর তীরে ছিল, এটা আপনাদের পরীক্ষা প্রশ্ন আসে। তাহলে বঙ্গবন্ধুর যে গ্রামটা ছিল এটা বাইগার নদীর তীরে ছিল। কোন নদীর তীরে? বাইগার নদীর তীরে ছিল। বঙ্গবন্ধুর ডাক নাম কি ছিল? এটা পরীক্ষা আসে। বঙ্গবন্ধুর ডাক নাম হচ্ছে খোকা। তৎকালীন সময় বঙ্গবন্ধুকে যে নামে ডাকা হতো, বঙ্গবন্ধুর ডাক নাম ছিল খোকা। সো বঙ্গবন্ধু সম্পর্কে এখানে প্রশ্ন আসে। বঙ্গবন্ধু সম্পর্কে আপনার একটা প্রশ্ন কমন অবশ্যই পাবেন, এটা পড়তে হবে। এরপর আমি যদি দেখি আর কি রিলেটেড প্রশ্ন আছে আপনাদের এখান থেকে, 2 নম্বর যদি আমরা বলতে যাই যে পৃথিবীর দীর্ঘতম নদী, অর্থাৎ নদ নদী থেকে আপনাদের প্রশ্ন আসে। ঠিক আছে, আপনাদের নদ নদী থেকেও কিন্তু প্রশ্ন আসে পরীক্ষায় প্রচুর পরিমাণ। সো পৃথিবীর দীর্ঘতম নদীর কথা বলা আছে যে পৃথিবীর দীর্ঘতম নদীর নাম কি? এটা মূলত আপনারা মোটামুটি সবাই জানেন। ঠিক আছে, মোটামুটি সবাই জানেন যে পৃথিবীর দীর্ঘতম নদীর নাম হচ্ছে নীল নদ, তাই না? পৃথিবীর দীর্ঘতম নদীর নাম হচ্ছে নীল নদ, যেটি মূলত আফ্রিকা মহাদেশে অবস্থিত। মিশর থেকে শুরু করে প্রায় 11টি দেশ জুড়ে এই নীল নদ কিন্তু বহমান। আর এরপরে যদি আমরা বলি অ্যামাজন হিসেবে যদি বলি, দীর্ঘতম বা বৃহত্তম বন হচ্ছে, পৃথিবীর বৃহত্তম বনের নাম হচ্ছে কি? বৃহত্তম বন হচ্ছে অ্যামাজন। আর বাংলাদেশের দীর্ঘতম নদী যদি আমরা বলি, বাংলাদেশের দীর্ঘতম নদী বলেন তো দেখি কি? বাংলাদেশের দীর্ঘতম নদী আপনারা বলেন দেখি, একজন কমেন্ট করেন যে বাংলাদেশের দীর্ঘতম নদী কোনটি বলেন। এখান থেকে আপনি জাস্ট একটার সাথে লিঙ্ক আপ করে পড়লে হবে। নদ নদী থেকে যেহেতু প্রশ্ন আসে, সুতরাং নদ নদী আপনাদের পড়তে হবে। সো বাংলাদেশের দীর্ঘতম নদীর নাম কি একটু বলেন দেখি, কে বলতে পারেন? বাংলাদেশের দীর্ঘতম নদীর নাম হচ্ছে পদ্মা। ঠিক আছে, বাংলাদেশের দীর্ঘতম নদীর নাম বর্তমানে যদি আমরা বলি, বাংলাদেশের দীর্ঘতম নদীর নাম হচ্ছে পদ্মা নদী। আর এটার সাথে লিঙ্ক আপ করে এটা পড়ে নিলেই হয়ে যাবে যে বাংলাদেশের দীর্ঘতম নদী হচ্ছে পদ্মা নদী। এরপর যদি আমরা দেখি আরো প্রশ্ন আছে, আমরা আলোচনা করব পরে। এই প্রশ্নের পরে আবার আপনাদের সাথে আলোচনা আছে, সেগুলো নিয়ে আলোচনা করব এবং আরো অনেক কিছু জানানোর বা আপনারা অনেক কিছু যেগুলো বোঝেন না সেগুলো নিয়ে আলোচনা করার চেষ্টা করব। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের মোট অনুচ্ছেদ সংখ্যা কত? এটাও কিন্তু 2021 সালে 22 সালে আপনাদের ইউনিয়ন সমাজকর্মী পদে এসেছে। অর্থাৎ সংবিধান থেকে আপনাদের প্রশ্ন আসে, এটা আপনাদের মাথায় রাখতে হবে। ঠিক আছে, সংবিধান থেকেও প্রশ্ন আসে যে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সংবিধানের অনুচ্ছেদ হচ্ছে 153টি। অনুচ্ছেদ 153টি। আপনারা যদি এটার সাথে আরো বেশি লিঙ্ক আপ করে পড়েন, প্রস্তাবনা হচ্ছে একটি, অনুচ্ছেদ হচ্ছে 153টি। এরপর যদি আপনারা বলেন যে তফসিল কতটি, তফসিল আপনারা সবাই জানি যে তফসিল হচ্ছে 7টি, তাই না? তফসিল হচ্ছে 7টি। মূলনীতি হচ্ছে কতটি বা মৌলিক নীতি যেটা আমরা বলে থাকি সেটা হচ্ছে 4টি। এরপর আমরা যদি বলি ভাগ কতটি, সংবিধানের ভাগ কতটি, এটা হচ্ছে 11টি। এরপর আরেকটা প্রশ্ন আপনাদের পরীক্ষা আসে, সংবিধান দিবস কবে? এটাও পরীক্ষা প্রচুর পরিমাণ আসে। সংবিধান দিবস হচ্ছে 4 নভেম্বর। কত? 4 নভেম্বর। অর্থাৎ গণপরিষদ মূলত এই 4 নভেম্বর গণপরিষদের অধিবেশনে মূলত ডক্টর কামাল হোসেন যে সংবিধান প্রণেতা ছিলেন, এই ডক্টর কামাল হোসেন গণপরিষদ অধিবেশনে যখন তিনি সংবিধানটাকে করলেন, তখন মূলত সংবিধান ওই 4 নভেম্বর গণপরিষদের যে সদস্যগুলো ছিলেন সবাই এটাকে পারমিট করে। আর এই জন্য এটা ওই দিনে 4 নভেম্বর আমাদের সংবিধান দিবস হিসেবে বলা হয়ে থাকে। কত নভেম্বর? 4 নভেম্বর আমাদের সংবিধান দিবস হিসেবে বলা হয়ে থাকে। এরপর আমরা আসি যে 4 নম্বর প্রশ্ন দেখি কি আছে আপনাদের। স্বাধীনতা যুদ্ধে মহিলা বীর প্রতীক কতজন ছিলেন? ঠিক আছে, এইগুলো পরীক্ষা আপনাদের প্রশ্ন আসে। স্বাধীনতা যুদ্ধ নিয়ে, মুক্তিযুদ্ধ নিয়ে আপনাদের পরীক্ষা প্রশ্ন আসে। আচ্ছা, ভেরি গুড। অনেকেই লিখেছেন যে 2 জন সবাই লিখেছেন। হ্যাঁ, স্বাধীনতা যুদ্ধে মূলত বীর প্রতীক হচ্ছে 2 জন। কে কে ছিলেন? স্বাধীনতা যুদ্ধের বীর প্রতীক 2 জন হচ্ছে তারামন বিবি। 1 নম্বর হচ্ছে তারামন বিবি, আর একটা হচ্ছে সেতারা বেগম।
এই তারামন বিবি কিন্তু একজন ডাক্তার, সেতারা বেগম একজন ডাক্তার ছিলেন। তারামন বিবি আপনারা জানেন মোটামুটিভাবে, সেতারা বেগম একজন ডক্টর ছিলেন, পাশাপাশি তিনি মুক্তিযুদ্ধের সময় মানুষকে চিকিৎসা দিয়েছিলেন, যারা মূলত যুদ্ধাহত মুক্তিযোদ্ধা ছিলেন তাদেরকে চিকিৎসা দিয়েছেন। এখান থেকে আরো একটা প্রশ্ন আসে, তারামন বিবি কোন সেক্টরে যুদ্ধ করেছেন? ইনি 11 নং সেক্টরে যুদ্ধ করেছেন। কত নং? 11 নং সেক্টরে তিনি যুদ্ধ করেছেন। পাশাপাশি সেতারা বেগম যুদ্ধ করেছেন 2 নং সেক্টরে। কত নং সেক্টরে? 2 নং সেক্টরে তিনি যুদ্ধ করেছেন। আর একজন মহিলা বীর প্রতীক মুক্তিযোদ্ধা ছিলেন, সেটা হচ্ছে কাকন বিবি, কিন্তু তাকে গেজেট প্রকাশ না করার কারণে এখন পর্যন্ত এই কাকন বিবিকে আমরা মানে বীর প্রতীক হিসেবে উপাধি হিসেবে দেয়নি, তবে তিনি মুক্তিযোদ্ধা। ঠিক আছে, কাকন বিবি ছিলেন যাকে মুক্তি বেটি নামে পরিচিত যিনি রয়েছেন, তাই না? মুক্তি বেটি নামে যিনি পরিচিত, এই মুক্তি বেটি মূলত কাকন বিবি ছিলেন। এনাকে আমরা এখন পর্যন্ত গেজেট আকারে প্রকাশ না হওয়ার কারণে তাকে আমরা এখন পর্যন্ত স্বীকৃতি দিতে পারি নাই মুক্তিযোদ্ধা হিসেবে বা মহিলা মুক্তিযোদ্ধা হিসেবে। তাহলে এখান থেকে আপনাদের আসে কোনটা? মহিলা বীর প্রতীক থেকে এসেছে, মানে মহিলা বীর প্রতীকে যা কিছু আছে পুরোটা আপনাদের পড়ে নিতে হবে। সো সেক্ষেত্রে মহিলা বীর প্রতীক থেকে যেগুলো আসে, নাম আসে, কোন সেক্টরে যুদ্ধ করেছেন এটা আসে, আর পাশাপাশি কোথায় থেকে তারা যুদ্ধ করেছেন এটা আসে। যেমন তারামন বিবি হচ্ছে, তার বাড়ি হচ্ছে কুড়িগ্রামে, রৌমারী উপজেলায়, রৌমারী রাজীবপুরে তার আছে। সেতারা বেগম হচ্ছে ঢাকা থেকে, মূলত কিশোরগঞ্জের, যেখানে বলেছিলাম আমরা। সো এই দুজনার জাস্ট কত নং সেক্টরে যুদ্ধ করে এটা পরীক্ষা আসে আপনাদের। পাশাপাশি দুইজনের ডেজিগনেশনটা আসে, যেহেতু সেতারা বেগম একজন ডাক্তার ছিলেন আর তারামন বিবি কিন্তু অল্প বয়সে তিনি মুক্তিযুদ্ধে এসেছিলেন। প্রথমের দিকে তিনি মূলত তাদের খাদ্য প্লাস যুদ্ধাস্ত্র তিনি বহন করতেন, এবং শেষের দিকে এসে মূলত তিনি পুরোপুরিভাবে যুদ্ধে ইনভলভ হয়ে গেছিলেন। আর এই তারামন বিবির ক্ষেত্রে যদি আমরা বলি, তারামন বিবির ক্ষেত্রে লাইফের একটা হিস্ট্রি আছে। সেটা হচ্ছে তারামন বিবি যুদ্ধ পরবর্তী সময় 1972 সাল থেকে শুরু করে প্রায় 1995 সাল পর্যন্ত তিনি নিখোঁজ ছিলেন। 1972 থেকে শুরু করে 1995 সাল পর্যন্ত তিনি নিখোঁজ ছিলেন। এই সময় তাকে খুঁজে পাওয়া যায়নি। 95 সালে তাকে ভারসাম্যহীন অবস্থায় খুঁজে পাওয়া যায়। অর্থাৎ মুক্তিযুদ্ধের এই ভয়াবহতাকে তিনি অনুধাবন করেছিলেন, আর অনুধাবন করার পরে দেশ স্বাধীন হওয়ার পরবর্তী সময় তিনি ভারসাম্য হারিয়ে ফেলেছিলেন, মানসিক ভারসাম্য হারিয়ে তিনি পাগল হয়ে গেছিলেন, এবং সারা বাংলাদেশে তিনি চষে বেরিয়েছেন প্রায় 23 বছর। 1995 সালে তাকে নতুন করে খুঁজে পাওয়া হয়, এবং তার পরবর্তী সময় আপনারা জানেন যে তিনি কিন্তু রৌমারীতে, তার এখন পর্যন্ত রৌমারী রাজীবপুরে যেটা কুড়িগ্রামের, সেখানে তার এখন কবর বিদ্যমান। আর সেতারা বেগমের ক্ষেত্রে তিনি যুদ্ধের পরবর্তী সময় দেশ ছেড়ে চলে গিয়েছিলেন, পরে আর তাকে আমরা ওই বিষয় হিসেবে তা কিছু জানি না। বাংলাদেশের সর্বোচ্চ পর্বত শৃঙ্গের নাম কি? বাংলাদেশের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি বা পর্বত শৃঙ্গের নাম কি? অনেকে কিন্তু এই জায়গাটায় গিয়ে ভুল করবেন, ওটা আমি আপনাদেরকে একটু ক্লিয়ার করে দেব। কারণ পর্বত শৃঙ্গ, পর্বতমালা কিন্তু আলাদা জিনিস। ঠিক আছে, পর্বত শৃঙ্গ এবং পর্বতমালা হচ্ছে সম্পূর্ণ আলাদা জিনিস। তারপর বলেন দেখি কোনটা হবে এটা। আচ্ছা, সবাই ম্যাক্সিমামগুলো উত্তর করেছেন যে বাংলাদেশের সর্বোচ্চ পর্বত শৃঙ্গের নাম হচ্ছে তাজিন ডং, বা যেটাকে বিজয় হিসেবে আমরা জানি, তাই না? বিজয় হিসেবে জানি আমরা যেটাকে, তাজিন ডং বা বিজয়। এখন বলেন দেখি বাংলাদেশের সর্বোচ্চ পর্বতমালার নাম কি? পর্বত শৃঙ্গ বলতে এটাকে বোঝানো হয়, পর্বতমালা বলতে এইভাবে যেগুলো যায়, ঠিক আছে, এইভাবে যেগুলো যায় এগুলো হচ্ছে শৃঙ্গ, এটা হচ্ছে শৃঙ্গ, এটা হচ্ছে মালা। সো এটা কিন্তু আপনাকে মনে রাখতে হবে, পর্বত শৃঙ্গ এবং পর্বতমালার মধ্যে কিন্তু ডিফারেন্স আছে। ওকে, সো বাংলাদেশের সর্বোচ্চ পর্বত শৃঙ্গ হচ্ছে বিজয় বা তাজিন ডং। পর্বতমালা যদি আমরা বলি উঁচু পাহাড় হিসেবে বলা হয় গারো পাহাড়। কোনটা? গারো পাহাড়। ওকে, এটা হচ্ছে গারো পাহাড়, আর উত্তর হচ্ছে পর্বত শৃঙ্গ। আর পৃথিবীর সর্বোচ্চ পর্বত শৃঙ্গের নাম কি? দুনিয়ার সবচেয়ে বড় পর্বত শৃঙ্গের নাম মোটামুটি পারবেন, কিন্তু এইখানেও একটা কনফিউশন আছে, সেটা হচ্ছে পর্বত শৃঙ্গ এবং পর্বতমালা। ঠিক আছে, পর্বত শৃঙ্গ এবং পর্বতমালা। পৃথিবীর সর্বোচ্চ পর্বত শৃঙ্গ যদি আমরা বলি, শৃঙ্গ আলাদা জিনিস, শৃঙ্গ হচ্ছে আলাদা জিনিস। এটা হচ্ছে মাউন্ট এভারেস্ট। এটা কি? মাউন্ট এভারেস্ট হচ্ছে পর্বত শৃঙ্গ। ওকে, আর পর্বতমালা কিন্তু আলাদা জিনিস। ঠিক আছে, পর্বতমালা যদি আসে তাহলে আপনারা মাউন্ট এভারেস্ট কিন্তু বলতে পারবেন না। পর্বতমালা হচ্ছে আন্দিজ পর্বতমালা। পর্বতমালা কি? পর্বতমালা হিসেবে যদি আপনাদের পরীক্ষা প্রশ্ন আসে, তাহলে পর্বতমালা যদি আপনি দেন তাহলে হচ্ছে আন্দিজ পর্বতমালা। আন্দিজ পর্বতমালা, আন্দিজ পর্বতমালা হচ্ছে পৃথিবীর সর্বোচ্চ পর্বতমালা, আর পর্বত শৃঙ্গ হচ্ছে মাউন্ট এভারেস্ট। সো এই দুটা ব্যাপার কিন্তু একটু উল্টা আছে। ওকে, এবার আবার নতুন করে যে তথ্য এসেছে, পৃথিবীর সবচেয়ে বড় মরুভূমির নাম হচ্ছে কি? সাহারা। আমরা এতদিন জানতাম, তবে এখন বলা হয় যে অ্যান্টার্কটিকা মহাদেশ। ঠিক আছে, অ্যান্টার্কটিকা মহাদেশ এখন পর্যন্ত বলা হয়। পৃথিবীর সর্বোচ্চ মরুভূমির নাম হচ্ছে অ্যান্টার্কটিকা মহাদেশ। ওকে,
সো তাহলে এই যে 5টা প্রশ্ন আমি আপনাদেরকে পড়ালাম এগুলো কিন্তু সব ইউনিয়ন সমাজকর্মী পরীক্ষা এসেছে, সহজভাবে বলা যায় এবং সিলেবাসটা যদি জানা থাকে তাহলে পড়তে পারবেন। এখন আসেন ইউনিয়ন সমাজকর্মী সম্পর্কে আরও কিছু তথ্য আপনাদের জানতে হবে। ইউনিয়ন সমাজকর্মী হিসেবে যদি আপনি নিয়োগ পান সেক্ষেত্রে আপনার পদোন্নতিটা কি হতে পারে, কিভাবে আপনার পদোন্নতি হতে পারে এটা নিয়েও আপনার এখানে আলোচনা করা হবে যে ইউনিয়ন সমাজকর্মী হিসেবে পদোন্নতিটা আপনি কিভাবে পাবেন, এটা একটু আলোচনা করার চেষ্টা করি যে আপনার পদোন্নতি হলে কি হবেন। আপনি সমাজসেবা অধিদপ্তর বা গেজেটেড কর্মকর্তা বা নন গেজেটেড কর্মচারী নিয়োগ বিধিমালা 2013 অনুযায়ী বলা হচ্ছে ইউনিয়ন সমাজকর্মী পদটি 16তম গ্রেডের অন্তর্ভুক্ত। কততম গ্রেডের? 16তম গ্রেডের অন্তর্ভুক্ত হচ্ছে এটা অন্তর্ভুক্ত, অর্থাৎ সমাজসেবা অধিদপ্তরের একজন ইউনিয়ন সমাজকর্মী সরকারি বেতন স্কেল 16তম গ্রেডে তার কর্মজীবন শুরু করেন। এই বিধিমালা অনুযায়ী এই পদের একজন কর্মচারী সরাসরি নিয়োগ, প্রেষণ এবং বদলির মাধ্যমে পদোন্নতি লাভ করতে পারেন, অর্থাৎ নিয়োগ, প্রেষণ, বদলি ইত্যাদি মাধ্যমে তিনি কি করতে পারেন? পদোন্নতি লাভ করতে পারেন। দেখি আমরা মূলত পদোন্নতি হওয়ার পরে তিনি কি কি সুবিধাগুলো পেতে পারেন। সমাজসেবা অধিদপ্তরের পৌর, ইউনিয়ন ও মহল্লা লেভেলের সমাজকর্মী হিসেবে 5 বছরের চাকরির অভিজ্ঞতা অর্জন করলে মোট পদের শতকরা 70% সমাজকর্মী কি হতে পারেন? ফিল্ড সুপারভাইজার পদে পদোন্নতি লাভ করেন এবং বাকি 30% ফিল্ড সুপারভাইজারের শূন্যপদ সরাসরি নিয়োগের মাধ্যমে পূরণ করা হয়ে থাকে। আমি যদি আপনাদের এটা ডিটেলস এমনিতে বলি যে এইখান থেকে আপনি 5 বছর যদি ইউনিয়ন সমাজকর্মী হিসেবে চাকরি করেন সেই ক্ষেত্রে আপনার 5 বছর পরে আপনি ফিল্ড সুপারভাইজার হিসেবে সরাসরি কি হবেন? পদোন্নতি প্রাপ্ত হবেন। পাশাপাশি এই ফিল্ড সুপারভাইজারের 70% আপনার নিজ কোটা থেকে আপনি হতে পারবেন পদোন্নতির মাধ্যমে, বাকি 30% বাইরে থেকে সরাসরি নিয়োগের মাধ্যমে হয়ে থাকে। তাহলে তাদের পদোন্নতি সিস্টেমটাও কিন্তু ভালো, কারণ অন্যান্য ক্ষেত্রে দেখা যায় পদোন্নতি হতে গেলে ওই পোস্টে অনেকগুলো নিয়োগ সরাসরির মাধ্যমে নেওয়া হয়, বাট ইউনিয়ন সমাজকর্মী পদের ক্ষেত্রে বলা আছে ইউনিয়ন সমাজকর্মী পদে যারা মূলত নিয়োগ পাবেন তাদের পদোন্নতিটা হবে বিভাগীয় পদোন্নতি, অর্থাৎ 100 জনের মধ্যে 70 জনে তারা পদোন্নতি পাবে তাদের বিভাগীয় পদোন্নতির মাধ্যমে, বাকি 30 জন শুধুমাত্র সরাসরি নিয়ে যেতে পারবে। আপনি ভর্তি হতে পারবেন, কোনো সমস্যা নেই। ভর্তির জন্য আপনি এখানে আপনাকে লিঙ্ক দেওয়া হবে, সেই লিঙ্কে ক্লিক করলে আপনি ভর্তি হতে পারবেন, কোনো সমস্যা নেই। ঠিক আছে, আমাদের এটা ভর্তি চলছে এবং চলতে থাকবে যতদূর আমরা আপনারা যতদিন ঘোষণা না করছি ততদিন আপনি ভর্তি হতে পারবেন। তবে যত শীঘ্রই হতে পারেন ততই ভালো, কারণ ব্যাচ পূর্ণ হয়ে গেলে সেটা আবার নতুন করে আরেক ব্যাচে চলে যেতে হবে। তাহলে কি হলো যে 70% হচ্ছে সমাজকর্মী সরাসরি পদোন্নতি পাবে বিভাগীয়ভাবে, মানে আপনার যে আছে পোস্ট আছে সেখান থেকে আপনি পদোন্নতি পাবেন। এই কোর্স মূলত কত দিনের জন্য? এই কোর্সটা হচ্ছে আমাদের 36টা ক্লাস আমরা এই কোর্সে নিয়ে থাকবো। 36টা ক্লাস নেব। 36টা ক্লাস মূলত কন্ডাক্ট করতে যতদিন লাগে। রফিক স্যার এর আগে আপনাদেরকে মূলত পুরোপুরি ব্যাপারগুলো ক্লিয়ার করে দিয়েছেন। আমি মূলত আপনাদের জিজ্ঞাসাগুলো নিয়ে এখানে এসেছি। তারপর একটু বলি, এটাতে 36টা ক্লাস আমরা কন্ডাক্ট করব। এই 36টা ক্লাসের মধ্যে আমরা বাংলা, ইংরেজি, ম্যাথ এবং সাধারণ জ্ঞান আলাদা করে আলাদা ভাগ করে নিয়েছি। 10টা বাংলার আমরা ইংরেজি ক্লাস দেবো, 10টা ম্যাথের ক্লাস দেবো, 9টা সাধারণ জ্ঞান এবং 8টা বাংলা, এরকম আর কি ক্লাস আপনাদের আমরা কন্ডাক্ট করব। সো এভাবে আপনাদের 36টা ক্লাস আমরা নেব। স্যার কত মার্কের এক্সাম হয়? এটা 70 মার্কের এক্সাম হয়। 70 মার্কে আপনি যদি আশা করা যায় যে 80% বা 90% মার্ক যদি কমপ্লিট করতে পারেন তাহলে অনেকটা আপনার হবে। হ্যাঁ, কোথায় পরীক্ষা হবে আমি এটা নিয়ে পরে আসতেছি, আপনার আলোচনায় আছে, সমস্যা নেই। ওকে, তাহলে এটা হচ্ছে 36টা ক্লাস আমরা কন্ডাক্ট করবো আপনাদের জন্য এবং খুব সুলভ মূল্যে, একেবারে কম মূল্যে। সমাজসেবা অধিদপ্তর গেজেটেড নন গেজেটেড বিধিমালা 13 অনুযায়ী 34 নম্বর পৃষ্ঠায় পদোন্নতির এই বিষয়টি উল্লেখ করা হয়েছে, আপনারা কোন কোন পদোন্নতি পাবেন। এবার আসেন আপনাদের বহুল আলোচিত, বহুল জিজ্ঞাসিত একটা প্রশ্ন যে স্যার এখানে সমাজকর্মীরা কোথায় কোথায় পদায়ন হবে, কোথায় তাদেরকে নিয়োগ দেওয়া হবে, কোথায় তারা দায়িত্ব পালন করবে, এটা নিয়ে আপনাদের পরীক্ষায় কিন্তু প্রশ্ন আসে। ঠিক আছে, ক্লাস কবে থেকে শুরু? ক্লাস আমাদের ফার্স্ট ব্যাচের অলরেডি শুরু হয়ে গেছে। আগামী 3 তারিখ থেকে আমরা ক্লাস নেওয়া শুরু করব। সেকেন্ড ব্যাচ খুব শীঘ্রই আমরা ক্লাস শুরু করব। সুতরাং আপনারা যারা ভর্তি হতে চাচ্ছেন খুব শীঘ্র হতে পারেন এবং আশা করা যায় যেহেতু এই ব্যাপারগুলো আসলে কখন পরীক্ষা হচ্ছে বোঝাটা সো টাফ হয়ে যায়। সো আপনারা যারা এখানে ভর্তি হবেন বা আগে ভর্তি হওয়াটাই ভালো, কারণ হুট করে পরীক্ষার ডেট, যেমন ভূমি অধিদপ্তরে আপনারা দেখতে পেয়েছেন, ভূমি অধিদপ্তরে গত মাসে কিন্তু কি ছিল, আবেদনের ডেট ছিল, 1 মাসও যায়নি, 15 দিনের মধ্যে তারা আবার পরীক্ষা নেওয়া শুরু করে দিয়েছে। সো আপনাদের উদ্দেশ্যে এটা বলবো যে আপনারা দেরি না করে যদি আসলে ভর্তি হতে চান ভর্তি হয়ে যেতে পারেন, বিদ্যাবাড়ি আপনাদের সাথে আছে। এরপর যদি আমরা বলি যে ইউনিয়ন সমাজকর্মীর পদায়নটা কিভাবে হবে, কোথায় তারা মূলত পদায়ন হবে, এটা খুবই একটা ইন্টারেস্টিং ব্যাপার। ঠিক আছে, হ্যাঁ, ভর্তি হয়েছে একজন জোহরাতুল জুমু, ভেরি গুড। অবশ্যই আপনাদের খুব শীঘ্র রুটিনটা আমরা আপলোড দিয়ে দেবো, টেনশনে কিছু নেই, রুটিন পেয়ে যাবেন খুব শীঘ্র আপনি। এটা বলা হচ্ছে যে আচ্ছা পরীক্ষা হয় না লিখিত, এটা হচ্ছে
লিখিত টাইপ প্রিলি পরীক্ষা, মানে প্রাইমারিতে আপনি যেরকম পরীক্ষা দেন ঠিক সেরকম হচ্ছে এটা লিখিত টাইপ প্রিলি, মানে আপনার এমসিকিউ টাইপের লিখিত পরীক্ষা যেটাকে বলে। ডিরেক্ট আপনি এখান থেকে কি হবেন, ভাইভাতে চলে যাবেন। ওকে, ডিরেক্ট আপনি এখান থেকে ভাইভাতে চলে যাবেন, এখানে আর কোনো লিখে মানে রিটেন পরীক্ষা হবে না, শুধু প্রিলি রিলেটেড যে লিখিত আছে সেটাই হবে আপনাদের এই পরীক্ষাটা। সমাজসেবা অধিদপ্তরের ইউনিয়ন সমাজকর্মী পদের নিয়োগ সচরাচর প্রার্থীর নিজ জেলায়, নিজ উপজেলা এবং নিজ ইউনিয়নে হয়ে থাকে। দেখেন এখানে ব্যাপারটা অন্যরকম, সরকারি একটা জব শুধুমাত্র প্রাইমারি এবং এনটিআরসিএস ছাড়া কিন্তু অন্য কোনো জবে আপনি কখনোই পড়তে পারবেন না। ভর্তি ফি কত, ভর্তি ফি হচ্ছে মাত্র 1499 টাকা, অর্থাৎ 1500 টাকায় আপনি ভর্তি হতে পারবেন এখানে, মাত্র 1500। 3000 টাকা থেকে আমরা 50% ছাড়ে আপনাদের ভর্তি করাচ্ছি, মাত্র 1500 টাকায় ভর্তি হতে পারবেন। হ্যাঁ, ক্লাসের সাথে আমরা পিডিএফটা আপনাদেরকে দিয়ে দেওয়ার চেষ্টা করব, যেটা আপনাদের দেওয়া দরকার সেগুলো আমরা অবশ্যই বেয়ার করব। আচ্ছা, আমি ভর্তি হতে চাই, খুব শীঘ্র আপনার সাথে যোগাযোগ করা হবে, সমস্যা নেই। সো এখানে মাত্র 1500 টাকায় কিন্তু আপনি ভর্তি হতে পারবেন একেবারে কম ফিতে, এবং আমাদের একটা দীর্ঘ ক্লাস আপনি পেয়ে যাবেন। ওকে, এই যে ভর্তি হতে চাই রিহান বাবু বলেছেন, ঠিক আছে, আপনার সাথে খুব শীঘ্র যোগাযোগ করবে আমাদের অ্যাডমিশন টিম থেকে। তাহলে কি হলো দেখেন, একমাত্র প্রাইমারি এবং এনটিআরসি ছাড়া কিন্তু কেউ বলতে পারবে না যে তার নিজ এলাকায় নিয়োগ হয়ে থাকে বা নিজ এলাকায় পদায়ন হয়ে থাকে। বাট এটা কিন্তু একেবারে ইউনিয়ন সমাজকর্মী যেটা আছে, আপনার জেলা, আপনার উপজেলা, আপনার ইউনিয়নে পর্যন্ত আপনার নিয়োগ হয়ে যেতে পারে। তাহলে কতটা সুবিধা চিন্তা করেছেন একবার, মানে বাড়ি থেকে আপনি কাজ করবেন, ঠিক আছে, বাড়ি থেকে আপনি কাজ করবেন, একেবারে আপনার দোরগোড়ায় আপনাকে এটা পৌঁছে দেওয়া হবে। যারা মেয়ে ছেলে উভয়ের জন্যই এই জবটা খুবই ভালো জব আমার কাছে মনে হয়েছে, কারণ আপনার নিজের ইউনিয়নে যদি আপনি পড়েন সেক্ষেত্রে এটাও বলা আছে আপনার নির্দিষ্ট ডেট নেই, আপনার নির্দিষ্ট ডিউটি সময়ও নাই। সুতরাং আপনি আপনার ইচ্ছা মতো সেখানে কিন্তু ডিউটি পালন করে আপনার বাড়ির কাজ সবগুলো করে ফেলতে পারেন। হ্যাঁ, সার্কুলার দিয়ে দিয়েছে, 209টা পোস্টে অলরেডি আবেদনের কথা বলা আছে, 209টা পোস্টে। সো যারা এখানে নিয়োগ পাবেন তারা আপনি মানে কাজও করবেন, আবার কি হবেন, বাড়ির কাজও করতে পারবেন, আপনার সাংসারিক কাজও করতে পারবেন, সবগুলো কাজ আপনি কমপ্লিট করতে পারবেন শুধুমাত্র এটাতে যদি নিয়োগ পান। কাজ বিষয়ে আমি অলরেডি আলোচনা করেছি। হ্যাঁ, অবশ্যই আপনি হতে পারবেন, কেন পারবেন না, 100% হতে পারবেন, ঠিক আছে। তাহলে বলা আছে যে নিজের জেলায় আপনি নিয়োগ পাবেন, নিজের উপজেলায় নিয়োগ পাবেন, নিজের ইউনিয়নে নিয়োগ পাবেন যদি আপনি ইউনিয়ন সমাজকর্মী হিসেবে কি পান, নিয়োগ পান। এবং এর সবচেয়ে বড় দিকটা হচ্ছে এটাতে আপনি যদি ফিল্ড সুপারভাইজার হতে পারেন তাহলে আপনার আশেপাশের বিশাল একটা সেক্টর আপনার মানে হাতে চলে আসবে। এখানে উপরি পাওনা যেটা আমরা বলে থাকি এরকম না, ঘুষ দুর্নীতির দরকার ছাড়াও আপনি বৈধভাবে অনেক টাকা ইনকাম করতে পারবেন এই ইউনিয়ন মানে সমাজকর্মী হিসেবে। কারণ বিভিন্ন ধরনের প্রজেক্ট আসবে, প্রজেক্টগুলো আপনি হ্যান্ডেল করবেন, আপনার মাধ্যমে এটা হয়ে থাকবে, ঠিক আছে। নাসরিন খাতুন ভর্তি হতে চাই, অবশ্যই একটু পরে মূলত কি বলবো আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে এটা। তাহলে আপনার নিজ জেলা, নিজ উপজেলা, নিজ ইউনিয়নে আপনাদের পদায়ন হয়ে থাকে, একেবারে শিওর ভাবে এটা হয়। সো যারা ফিমেল আছেন, বিভিন্ন কনফিউশনে আছেন যে স্যার এখানে ভর্তি হলে আমাকে কোথায় পদায়ন করতে পারে, কোথায় আমি যেতে পারি, কোনো টেনশন মুক্ত আপনি একবার চোখ বুঝে আবেদন করতে পারেন। কারণ আপনারা মহিলা যারা আছেন তাদেরকেও ঠিক নিজ জেলা, নিজ উপজেলা বা আপনার ইউনিয়নে আপনাকে দিয়ে দিতে পারে। হ্যাঁ স্যার, আমি চাকরি প্রিপারেশন একদম নতুন, আমি কি আপনার কোর্সে ভর্তি, অবশ্যই ভর্তি হতে পারবেন এবং ভালোভাবে আপনি এখানে প্রিপারেশন নিতে পারবেন, আমরা আশাবাদী। স্বপ্ন আক্তার ইতি, আমি ভর্তি হতে চাই, হ্যাঁ ধন্যবাদ, আপনাকে খুব শীঘ্রই যোগাযোগ করা হবে। তবে এটি অবশ্যই উক্ত এলাকার পদ শূন্য থাকার উপর নির্ভর করে। তবে একজন প্রার্থী যদি তার নিজ এলাকায় থেকে একটি ভালো বেতনের সম্মানজনক সরকারি চাকরি করতে চান তাহলে ইউনিয়ন সমাজকর্মী পদের চাকরিটি একটি ভালো চাকরি। খুব সুন্দরভাবে এখানে বলে দেওয়া আছে যে পদের উপরে নির্ভর করে, তবে ম্যাক্সিমাম সময় এটা কিন্তু বলা হয় যে পদের উপরে নির্ভর করলেও আপনি আপনার উপজেলায় পাবেন। আর এইগুলো উপজেলা ভিত্তিক একটা পোস্ট খালি দিয়েই মূলত আপনাকে করা হয়, ঠিক আছে। আচ্ছা, উনি ইসলাম বলেছে আমি ভর্তি হতে চাই, এরপর বলেছে শ্রাবণী বাবাধন ভর্তি হতে চাই, সমস্যা নেই, খুব শীঘ্র আপনার সাথে যোগাযোগ করা হবে। তাহলে আমি যেটা বললাম যে নিজের বাড়িতে থেকে একটি ভালো বেতনের সম্মানজনক চাকরির জন্য আপনার এটা ইউনিয়ন সমাজকর্মী একটি খুব ভালো পেশা, খুবই ভালো পেশা। একবারে আপনি আপনার মতো করে আপনার লাইফটাকে সেখানে লিড করতে পারবেন। খুব বেশি যে চাপ এমন কিন্তু না, যে 1499 টাকায় এখন পর্যন্ত আপনি ভর্তি হতে পারবেন, কোনো সমস্যা নেই। খুব বেশিতে চাপ আছে এমন কিন্তু কিছু না, আপনি এলাকা থেকে আপনার মতো করে এখানে মানে চাকরিটা করতে পারবেন। ধরা বাঁধা কোনো নিয়ম নেই, এরকম কোনো ঘন্টা আওয়ারও কিন্তু আপনার চাকরিতে থাকবে না।
অর্থাৎ সরকারি চাকরির সবচেয়ে ভালো যদি কোনো ইয়ে থাকে, আমার কাছে মনে হয়েছে ইউনিয়ন পরিষদের এই যে ইউনিয়ন সেবা বা ইউনিয়ন সেবা যে কর্মী আছে, এটাতে আপনি কিন্তু সুবিধা করতে পারেন। ইউনিয়নের শূন্যপদ দেখার উপায় কি? এরকম দেখার শূন্যপদ দেখার কোনো উপায় নাই, তবে সারা বাংলাদেশ থেকে নেবে এটা শিওর থাকতে পারেন। অনেকদিন থেকে এই নিয়োগটা হচ্ছে না, সুতরাং এটা সারা বাংলাদেশ থেকে যে নেবে এটা ইস্যুত হতে পারেন। এবং আরও একটা ব্যবহার হচ্ছে, আবিদ মুন্সি বলছে ভর্তি হতে চাই, কীভাবে ভর্তি হব? আচ্ছা, খুব শীঘ্র আপনাকে এটা জানিয়ে দেওয়া হবে। আর একটা মানে কঠিন কি বলি, গুরুত্বপূর্ণ বিষয় বলি যে আপনার ওই এলাকায় কিন্তু অনেক দিন থেকে নিয়োগ যেহেতু হচ্ছে না, এখন পর্যন্ত 209 জন যেটা নিয়োগ দিয়েছে, কিন্তু নিয়োগ হইতে হতে হয়তো বা সেটা আরও বেড়ে যেতে পারে। আর এখন আপনারা সবাই দেখতে পাচ্ছেন যে অপেক্ষমান তালিকাও কিন্তু করে বিভিন্ন চাকরির ক্ষেত্রে। এই অপেক্ষমান তালিকা যদি করে থাকে তাহলে আপনি ধরে নিতে পারেন যে আপনার ওই সময়টা নিয়োগ পাইতে হয়তো 300 জন 350 জন হয়ে যেতে পারে। ঠিক আছে, 300 350 জন কিন্তু নিয়োগ পেতে হয়ে যেতে পারে। ওই সময় পর্যন্ত কিন্তু আপনি একটা ভালো এই জবটা পেতে পারেন। যাদের চাকরি বয়স শেষের দিকে অথবা যারা বাড়িতে থেকে মূলত করতে চাচ্ছেন চাকরিটা, পোস্টিংয়ে তো বললাম যে আপনার পোস্টিংটা আপনার জেলায়, আপনার উপজেলা অথবা আপনার ইউনিয়নে হতে পারে। ঠিক আছে, সো আশা করি যে ওই ব্যাপারটা আপনি ক্লিয়ার, যে নিজে থেকে, নিজের ঘরে থেকে, নিজের বাড়িতে থেকে আপনি সুন্দরভাবে জবটা করতে পারবেন, একটা লাক্সারিয়াস এবং সম্মানজনক পেশা। ওকে, আচ্ছা, অনেকেই ভর্তি হতে চাচ্ছে। ক্লাসের ব্যাপারে বলতে চাচ্ছে, ক্লাস হচ্ছে আমরা 36টা ক্লাসের আয়োজন করেছি আপনাদের এটার জন্য। 36টা ক্লাসের মধ্যে আমরা ইংরেজি দিয়েছি 10টা, ম্যাথ হচ্ছে 9টা, সাধারণ জ্ঞান 9টা এবং বাংলা ক্লাস দিয়েছি 8টা। এই মোট 36টা ক্লাস আপনাদের এখানে নেওয়া হবে। আচ্ছা, অ্যাপসে আপডেট পাচ্ছেন? অ্যাপসে খুব শীঘ্র আপনি আপডেট পেয়ে যাবেন, কোনো সমস্যা নেই। এক্সাম কোথায় হবে? এক্সাম আপনার জেলা অথবা বিভাগীয় পর্যায়ে এক্সাম হবে। এটা নিয়ে আমি পরে আলোচনা করতেছি আপনাদের সামনে, সমস্যা নেই, সাথে থাকুন, আপনাদের পরে এক্সামের ব্যাপারে আলোচনা করতেছি। তাহলে নিজ জেলা, নিজ উপজেলা, নিজ ইউনিয়নে আপনার এখানে পদায়ন হয়ে যেতে পারে। আপনি খুব সহজে এখানে পদায়ন মানে করতে পারবেন, জবটাতে অ্যাপ্লাই করতে পারবেন এবং খুব সহজে, বিশেষ করে যারা মেয়েরা আছেন তাদের জন্য আরো বেশি গুরুত্বপূর্ণ এই জবটা। এরপর যদি বলি, এই পদের চাকরিতে কোনো নির্দিষ্ট কর্মঘণ্টা না থাকায় এলাকা ভিত্তিক অন্যান্য চাকরি যেমন প্রাথমিক সহকারী শিক্ষক, বেসরকারি শিক্ষক নিবন্ধনের চাকরির চেয়েও এই চাকরি অনেকটাই আরামদায়ক। ব্যাপারটা মানে খেয়াল করেছেন কিনা আপনারা, যে এই চাকরিতে কোনো নির্দিষ্ট কর্মঘণ্টা নেই, কি নেই? কোনো নির্দিষ্ট কর্মঘণ্টা না থাকায় এলাকা ভিত্তিক যে চাকরিগুলো আছে, প্রাইমারি আছে, আপনার এনটিআরসি আছে, এই চাকরিগুলোর চেয়েও এটা চাকরি ভালো। কারণ কর্মঘণ্টা নাই মানে আপনি এখানে কতটুকু জব করবেন, কত ঘন্টা জব করবেন, এরকম কোনো নির্দিষ্ট নেই। আপনার কাজ, আপনাকে দেওয়া অ্যাসাইন করা কাজ যদি আপনি 2 ঘন্টায় শেষ করতে পারেন, আপনি 2 ঘন্টা পরে কিন্তু ফ্রি হয়ে যাচ্ছেন। অর্থাৎ আপনি বাড়ির কাজ সম্পূর্ণরূপে করে একটা মানে ভালো একটা জীবন যাপন করতে পারবেন এই ইউনিয়ন সমাজকর্মী পোস্টে যদি আপনি নিয়োগ পান। সো কে না চায় এরকম আরামদায়ক চাকরি বলেন? আপনাদের মধ্যে তো অবশ্যই সেটা চাবেন যে আরামদায়ক কোনো একটা চাকরি আপনাদের হোক, তাই না? স্থায়ী ঠিকানা যদি ময়মনসিংহ আর বর্তমান ঠিকানা যদি সিলেট হয়, পোস্টিং কোথায় হতে পারে? আপনার জেলা বলতে আপনার জন্মস্থান যেখানে, সেখানেই আপনার পোস্টিং হওয়ার সম্ভাবনা আছে। তবে আপনি যদি সেক্ষেত্রে সেখানে আবেদনের সময় আপনি সিলেট কেন্দ্রিক পরীক্ষা দিয়ে থাকেন, সেক্ষেত্রে বলা যায় যে সেক্ষেত্রে আপনি আবেদন সেখানে যেখানে করেছেন সেখানেও আপনার পোস্টিং হয়ে যেতে পারে। ওকে, আচ্ছা, দ্বিতীয় বর্ষে ভর্তির শেষ তারিখ, দ্বিতীয় বর্ষে ভর্তি আমাদের চলমান রয়েছে, তবে শেষ তারিখ খুব একটা আপনি অপেক্ষা না করে আপনি এর মধ্যে 2-1 দিনের মধ্যে ভর্তি হয়ে যেতে পারেন। ক্লাস কয়টায় হবে? কোর্সের ক্লাস কয়টায় হবে আমরা খুব শীঘ্রই এটা আপনাদেরকে আপডেট জানিয়ে দেবো যে ক্লাস কয়টা হতে পারে। তবে আপনাদের জন্য ফ্লেক্সিবল টাইম এবং আপনারা যেটাতে ভালো মনে করেন সেই সময় অনুযায়ী আপনি ক্লাস করতে পারবেন, কোনো সমস্যা নেই। না, অ্যাপ্লাই ডেট শেষ হয়নি, এটা 16 তারিখ পর্যন্ত আপনি অ্যাপ্লাই করতে পারবেন, জুন মাসের। তাহলে চাকরির চেয়েও এই চাকরি অনেকটা আরামদায়ক। বলা হচ্ছে যে কোনো প্রার্থীর লক্ষ্য যদি আরো উচ্চতর চাকরি প্রাপ্তি হয়ে থাকে, তবে এই চাকরি করার পাশাপাশি অন্যান্য সরকারি চাকরির প্রস্তুতি নেওয়ার সুযোগ রয়েছে। ব্যাপারটা ক্লিয়ার হয়েছেন কি? এই চাকরিতে আপনার যদি লক্ষ্য হয় যে আপনি এই চাকরির পাশাপাশি অন্যান্য চাকরিগুলো করতে চান, তাহলে কি হবে? অন্যান্য চাকরির ক্ষেত্রে আপনি এখান থেকে ভালো প্রিপারেশন নিতে পারেন। এই চাকরির পাশাপাশি আপনি অন্যান্য চাকরির জন্য প্রিপারেশন নিতে পারবেন এটাতে থেকেই। তাহলে এটাও দেখেন কতটুকু আপনাদের জন্য ছাড় দেওয়া হয়েছে এখানে। আমি আবার বলি, ভর্তি ফি মাত্র 1500 টাকায় আপনি ভর্তি হতে পারবেন। এখানে আমরা 36টি ক্লাস দেব, পাশাপাশি ক্লাসের পাশে আপনাদের বাড়ির কাজ, অ্যাসাইনমেন্ট, কোন উপায়ে পড়াশোনা করলে, কিভাবে আপনি পড়াশোনা করলে এখানে ভালোভাবে টিকতে পারবেন, সেটাও আমরা আপনাদেরকে বলে দিয়ে দেব। প্রশ্ন প্যাটার্ন হচ্ছে এমসিকিউ রিটেন টাইপ, মানে প্রাইমারিতে আপনি যেভাবে দিচ্ছেন সেভাবে। দ্বিতীয় ব্যাচের ভর্তি ফিও সেম, আপনাদের 1500 টাকা আপনারা দ্বিতীয় ব্যাচে ভর্তি হতে পারবেন, কোনো সমস্যা নেই। একই ফিতে আপনারা ভর্তি হতে পারতেছেন আমাদের এটাতে। এরপর যদি আমরা দেখি
ইউনিয়ন সমাজকর্মীর বেতন কততম গ্রেড? আপনাদের কিছু জিজ্ঞাসা থাকতেই পারে। হ্যাঁ, এসএসসি পাশে আপনি অ্যাপ্লাই করার সুযোগ রয়েছে। ইউনিয়ন সমাজকর্মীর বেতন কততম গ্রেড? আপনারা অনেকে এটা নিয়ে আলোচনা করেন, অনেকে আপনাদের জানার থাকে যে এটা স্যার আসলে গ্রেড কততম। এটা হচ্ছে 16তম গ্রেড। ইউনিয়ন সমাজসেবা অধিদপ্তরের ইউনিয়ন সমাজকর্মী পদটি সরকারি বেতন স্কেলের 16তম গ্রেডের অন্তর্ভুক্ত। আরেকটা ব্যাপার বলে রাখি, এটা কিন্তু রাজস্ব খাতভুক্ত, ঠিক আছে, রাজস্বভুক্ত এটা একটা পদ। সুতরাং আপনারা যারা এই যে অনেকে মনে করেন এখন চাকরি অনেক জায়গায় অ্যাপ্লাই করতেছেন না শুধুমাত্র সার্বজনীন পেনশনের জন্য, এই সার্বজনীন পেনশনটা কিন্তু এখানে আপনার ওখানে অ্যাপ্লাই হবে না। অর্থাৎ আপনি যদি এটাতে নিয়োগ পান তাহলে আপনি রাজস্ব খাতভুক্ত একজন কর্মচারী হবেন, আপনি কিন্তু পেনশনটা পাবেন। অন্যান্য জবের ক্ষেত্রে সেটা নাও পেতে পারেন, অন্যান্য অনেকগুলো জবে আপনি পাবেন না, কিন্তু এটাতে ইউনিয়ন সমাজকর্মী যদিও একেবারে রুট লেভেলের একটা বলা হচ্ছে, তারপরে এটাতে আপনি পেনশন পাবেন। মানে ডিরেক্ট রাজস্ব খাতভুক্ত একটা প্রতিষ্ঠান এই যে সমাজসেবা অধিদপ্তর, যার একটা পোস্ট হচ্ছে ইউনিয়ন সমাজকর্মী। ঠিক আছে, এরপর আমরা যদি আসি, হ্যাঁ, জেলাভিত্তিক নিয়োগ দেওয়া হয় এটাতে। ইউনিয়ন সমাজকর্মী পরীক্ষার তারিখ কবে? এটা সম্পর্কে অনেকের থাকতে পারে। আমরা যেটা বলি যে 2024 সালে প্রকাশিত সমাজসেবা অধিদপ্তরের ইউনিয়ন সমাজকর্মী পদের পরীক্ষার তারিখ এখনো প্রকাশিত হয়নি। তারিখ প্রকাশিত হওয়ার সাথে সাথে আমরা বিভিন্ন মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেব। ঠিক আছে, তারিখ প্রকাশ পাওয়ার সাথে সাথে আমরা বিভিন্ন মাধ্যমে আপনাদেরকে ব্যাপারটা জানিয়ে দেব। এরপর বলা হচ্ছে যে ইউনিয়ন সমাজকর্মী নিয়োগ পরীক্ষা কোথায় হয়? আপনাদের আরও একটা বহুল আলোচিত বা বহুল পরিচিত একটা শব্দ, এটা আসলে নিয়োগটা কোথায় হবে? কারণ যারা ফিমেল আছেন তাদের নিয়ে পেনশন বোঝেন তো, পেনশন হচ্ছে এটা রাজস্বভুক্ত। সরকার এখন যে নিয়ম করেছে এই বছরের জুলাই থেকে মূলত কিছু প্রতিষ্ঠান যারা শুধুমাত্র রাজস্ব খাত সরকারের ডিরেক্ট তত্ত্বাবধানে যে প্রতিষ্ঠানগুলো পরিচালিত হবে সেগুলোতে তারা পেনশন পাবে, আর বাকি প্রতিষ্ঠান সবগুলো সার্বজনীন পেনশনের অন্তর্ভুক্ত হবে। এটা হচ্ছে সম্পূর্ণ রাজস্বভুক্ত খাত। এখানে আপনি যতদিন চাকরি করবেন, আগে যেমন পেনশন সবাই পেত একটা দীর্ঘ হারে, এখানেও আপনি পেনশনটা পাবেন, এখানে কোনো ভুল নাই, এবং এটাতে কোনোভাবে পেনশন থেকে আপনি বঞ্চিত হবেন না। সমাজসেবা অধিদপ্তরের ইউনিয়ন সমাজকর্মী পদের পরীক্ষাটি বিভাগীয় এবং জেলা উভয় পর্যায়ে হওয়ার সম্ভাবনা রয়েছে। এটার ক্ষেত্রে বলা আছে যদি পরীক্ষার্থী বেশি হয়ে যায় সেক্ষেত্রে হয়তোবা আপনার জেলা পর্যায়ে বা আপনার জেলাতেও এটা নিয়োগ হয়ে যেতে পারে। আর যদি ইউনিয়ন সমাজকর্মী যদি আবেদন কম হয় সেক্ষেত্রে বিভাগীয় পর্যায়ে আপনার পরীক্ষা হতে পারে। যেহেতু একটা লাক্সারিয়াস পেশা এবং যেহেতু এটাকে বলা হয়েছে যে এই পেশার মাধ্যমে আপনি গ্রাম ভিত্তিক একটা জব করতে পারবেন, তাহলে আপনি সচরাচর ভেবে নিতে পারেন যে এটাতে আবেদন অবশ্যই বেশি পড়বে। আর আবেদন যেহেতু বেশি পড়বে তার মানে আপনার জেলা ভিত্তিক পরীক্ষাটা হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। জেলাভিত্তিক পরীক্ষা হওয়ার সম্ভাবনা সবচেয়ে আমরা বেশি বলতে পারি। সো আপনারা এটা আশা করতে পারেন যে জেলাভিত্তিক আপনাদের পরীক্ষাটা হতে পারে। এটা এমসিকিউ টাইপ পরীক্ষা হয়ে থাকে। ঠিক আছে, এমসিকিউ টাইপ পরীক্ষা হয়ে থাকে। হ্যাঁ, আমি 1499 টাকা ভর্তি হয়েছি। কখন থেকে ক্লাস হবে জানানোর জন্য বলেছেন। হ্যাঁ, অবশ্যই আপনাকে জানানো হবে খুব শীঘ্রই আপনি জানতে পারবেন ক্লাস কবে থেকে শুরু হবে। ওয়েবসাইটের মাধ্যমে আমরা ডিরেক্ট আমরা প্রত্যেকটা স্টুডেন্টকে এটা আমরা মেসেজের মাধ্যমে এবং ওয়েবসাইটে আমরা ইনফর্ম করবো ইনশাল্লাহ। এরপর তাহলে 3টা প্রশ্ন আপনাদের সচরাচর জিজ্ঞাসিত প্রশ্ন থাকে যেগুলো নিয়ে আলোচনা করা হয়েছে। এখন আপনারা ইউনিয়ন সমাজকর্মী পদে জানতে পারেন যে আমাদের এটাতে ফি কত। আপনাদের অনেক কিছু জিজ্ঞাসা থাকতে পারে, আপনারা এখানে করতে পারেন যে হ্যাঁ নেগেটিভ মার্কের কথা, নেগেটিভ মার্ক এখানে আছে, নেগেটিভ মার্কের কথা বলা আছে। হ্যাঁ ঠিক আছে, জেলাভিত্তিক টিকানো হয় নাকি বিভাগ বা মেধা? জাতীয় মেধা টিকানো হয়। এটা জাতীয় মেধার ক্ষেত্রে এরকম না, প্রাইমারি যেমন জেলাভিত্তিক করা হয় এই ক্ষেত্রেও জেলাভিত্তিক নিয়ে থাকে, তবে ওরা এই ব্যাপারটা ক্লিয়ার করেনি আসলে কি ভিত্তিক হবে। ঠিক আছে, সো তাহলে এই ক্ষেত্রটা আপনাদের আমি বলে দিলাম আমাদের কতটা ক্লাস হবে, কতটা আপনারা ক্লাস করে কত ফি দেবেন। আপনারা চাইলে এটাতে ভর্তি হতে পারেন। একেবারে গ্রাম লেভেল থেকে রুট লেভেল থেকে মূলত আপনাদের এই চাকরিটা করতে পারবেন। খুব সহজ একটা জব, খুব লাক্সারিয়াস একটা পেশা, একবারে মেয়ে ছেলে উভয়ের জন্য কোনো টেনশন মুক্ত একটা জব হচ্ছে ইউনিয়ন সমাজকর্মী। এবং এখান থেকে যদি আপনি আস্তে আস্তে প্রমোশন পান, ফিল্ড সুপারভাইজার হয়ে যেতে পারেন, তাহলে কিন্তু এটাতে পাস মার্ক কত এটা কোনো না। পাস মার্ক হচ্ছে আপনার প্রশ্নের প্যাটার্নের উপর নির্ভর করে আপনার পাস মার্ক বা কাট মার্ক চলে আসতে পারে। এখানে মাত্র 4টা সাবজেক্টের উপরেই বলা হয়েছে যে 4টা সাবজেক্টের উপরেই মূলত এখানে যদি আমরা বলি যে 4টা সাবজেক্ট মাত্র আপনাদের পড়ানো হবে, বাংলা, ইংরেজি, জিকে এবং বাংলা, ইংরেজি, ম্যাথ এবং সাধারণ জ্ঞান, এই 4টা। ফি কোথায়? ঠিক আছে, বাংলা, ইংরেজি, ম্যাথ এবং সাধারণ জ্ঞান, এই 4টা সাবজেক্ট আপনাদের 4টা থেকে প্রশ্ন আসবে এবং পরীক্ষাও আপনাদের প্রশ্ন আসবে এমসিকিউ টাইপ। ঠিক আছে, পরীক্ষা আপনারা প্রিলি পাস করলে, হ্যাঁ প্রিলি পাস করলেই ভাইবা। ঠিক আছে,
প্রিলি পাস করলেই ভাইবা, কোনো সমস্যা নেই। আর এতে আমাদের এখানে দ্বিতীয় ব্যাচে যে ভর্তি চলছে এটার ফি মাত্র 1500 টাকা, মাত্র 1500 টাকা আপনি এখানে ভর্তি হতে পারেন। কোনো প্রকার মানে একেবারে আপনাদের যতটুকু প্রিপারেশন নেওয়ার জন্য যতটুকু দরকার আমরা আপনাদেরকে সেই সার্ভিসটা দেওয়ার চেষ্টা করব, ঠিক আছে। সো ভর্তি ফি মাত্র 1500 টাকা। আর দেরি না করে আমাদের দ্বিতীয় ব্যাচ ভর্তি চলছে, আপনি দ্বিতীয় ব্যাচে ভর্তি হতে পারেন এবং ভর্তি হয়ে আশা করতে পারি বিদ্যাবাড়ি আপনার জন্য সর্বোচ্চটা করে দেখাবে। যদি ভাই কি ইউনিয়ন পদ খালি না থাকে তাহলে কি এক্সাম, কেন ইউনিয়ন পদ খালি আছে কিনা আপনি তো সেটা জানেনই না, তাই না? আপনি ইউনিয়ন পদ খালি আছে কিনা সেটা তো জানেন না। আপনার ইউনিয়ন পদ খালি না থাকলে আপনার উপজেলায় আছে, উপজেলায় না থাকলে জেলায় আছে। আর একজন ক্যান্ডিডেট যদি জেলায় এটা আবেদন পর্যন্ত জব না করতে পারেন তাহলে তো সমস্যা। সো যেহেতু বলা হচ্ছে যে ইউনিয়ন পর্যন্ত এটা আবেদন নিয়োগ হয়ে থাকে, তাহলে আপনি ইউনিয়ন পর্যন্ত চিন্তা করতে পারেন। ভেরি গুড। জোনাকির আলো প্রথম ব্যাচে ভর্তি হয়েছে, ভেরি গুড, আপনি তো অনেক এগিয়ে আছেন। সো যারা দ্বিতীয় ব্যাচে ভর্তি হতে পারেন তারা সুন্দর করে এই ব্যাচে ভর্তি হতে পারেন। মাত্র 1500 টাকা ভর্তি ফিতে আপনি এখানে এনরোল করতে পারেন। আর ভর্তির জন্য আপনার এখানে আমাদের এখানে নাম্বার দেওয়া আছে, দেখেন ফোন নাম্বার দেওয়া আছে 800 থেকে শুরু করে 805 পর্যন্ত আপনি এই নাম্বারগুলোতে ভর্তির জন্য আবেদন মানে করতে পারেন। পাশাপাশি 815 অর্থাৎ 615 এই নাম্বারও আপনি হোয়াটসঅ্যাপ করতে পারেন। যদি কোনো দরকার হয় আপনি 01896060806 থেকে 815 পর্যন্ত এই নাম্বারগুলোতে আপনি ভর্তির জন্য হোয়াটসঅ্যাপ করতে পারেন। এছাড়া এগুলো প্রত্যেকটা নাম্বারে আপনি দেখতে পাচ্ছেন, অর্থাৎ 800 থেকে 815 পর্যন্ত, অর্থাৎ 805 পর্যন্ত ওদিকে আপনি আমাদের এখানে কথা বলতে পারবেন। পাশাপাশি আমাদের আরও একটা নাম্বার আছে, নতুন নাম্বার 01896060806 থেকে 815, এই নাম্বারগুলোতে আপনি আবেদন মানে ফোন করে ভর্তির জন্য কনফার্ম করতে পারেন। ভর্তি ফি মাত্র 1500 টাকা, ভর্তি ফি মাত্র 1500 টাকা হচ্ছে এটা ভর্তি ফি। আশা করি ক্লিয়ার সবাই। সো আর দেরি না করে, ভর্তি হয়েছে কিন্তু ক্লাস কখন আপনাদের জানিয়ে দেওয়া হবে। অফার বলতে অফারে তো এটা ভর্তি ফি আমরা 3000 থেকে 50% ছাড় দিয়ে আপনাকে 1500 টাকা ভর্তি করাচ্ছি। ওকে, তাহলে অফার এটাই মূলত। সো এই অফারে আপনি সহজে ভর্তি হতে পারেন। যারা 1250 হয়েছেন তারা 60% অফার আমাদের ছিল, যেটা সেই 60% অফারে আপনারা ভর্তি হতে পেরেছেন। এটা আমাদের নির্দিষ্ট সময়ের জন্য ছিল, এখন আর সেটা নেই। এখন আপনি 50% ছাড়ে মাত্র 1499 বা 1500 টাকা আপনি এখানে ভর্তি হতে পারেন। সো দেরি না করে যারা ভর্তি হতে চাচ্ছেন অবশ্যই তাড়াতাড়ি ভর্তি হয়ে যান এবং এই কোর্সগুলো করেন, এই ক্লাসগুলো করেন। অবশ্যই বিদ্যাবাড়ি আপনাকে হতাশ করবে না ইনশাল্লাহ। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। সবাইকে শুভেচ্ছা জানিয়ে আজকের মতো শেষ করছি। আল্লাহ হাফেজ।